হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ক্লাস 11-এর জন্য আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব। যারা তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো, যারা আমাদের হাওড়া বা অন্যান্য ক্লাসরুমের স্টুডেন্ট এবং যারা অনলাইনে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা আমার কাছে পড়ো, তাদের জন্য এই ক্লাসটা। তবে তোমাদের জন্য যারা আন্দুলে থাকো তাদের জন্য একটা খুব বড় সুখবর। আমরা অনেক দিন ওয়েট করার পর নেক্সট উইক, অর্থাৎ আজকে হচ্ছে তোমার তারিখ, 3 তারিখ, তাই তো? 3 তারিখে তো আজকে যে সময় আমরা অ্যানাউন্স করছি, পরের উইক টিউসডে থেকে আমরা শুরু করতে চলেছি তোমাদের জন্য অফলাইন ক্লাস আন্দুলে। আমাদের আন্দুলে যে সেন্টারটা আছে সেখানে আমরা অফলাইন ক্লাস শুরু করব। কিন্তু এই অফলাইন ক্লাস শুরু হবে, তার টাইমিংসটা আমি তোমাকে বলে দিই। ক্লাস 11-এর যারা স্টুডেন্ট, যারা চ্যাটার্জি হাট সেন্টারেও পড়ো আমার কাছে, তারাও এই ক্লাসটা চ্যাটার্জি হাট থেকে এসেও আন্দুলে করতে পারো, কোনো অসুবিধে নেই তারা যদি ইন্টারেস্টেড হও তাহলে। আদারওয়াইজ আমার যারা আন্দুলের স্টুডেন্ট আছো তাদেরকে নিয়েই আমরা শুরু করতে চলেছি অফলাইন এই ক্লাসটা। কিন্তু তোমাদের এই যে পুরো স্যানিটাইজেশন, এই ব্যাপারটাও আমরা পুরোপুরি মাথায় রাখবো। আর তোমাদের মাস্ক পরে আসতে হবে এবং হাতে আলাদা করে স্যানিটাইজারও রাখতে হবে। পুরোপুরি টোটাল প্রোটেকশন নিয়েই আমাদের এই ক্লাস, অফলাইন ক্লাস আমরা শুরু করছি ক্লাস 11-এর জন্য। তবে ক্লাস 11-এর এই ক্লাস অ্যাটেন্ড করতে গেলে তোমাকে হোয়াটসঅ্যাপে একবার নামটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, কারণ লিমিটেড স্টুডেন্টকে নিয়েই আমরা এই ক্লাস করতে পারবো, রাইট? সেই জন্য তুমি তোমার নাম এবং তোমার ক্লাস লিখে হোয়াটসঅ্যাপে তুমি বলবে আমি অফলাইন আন্দুলে ক্লাস করতে ইন্টারেস্টেড, রাইট? তার সঙ্গে তুমি তোমার যে ফিস দিয়েছো আমাদেরকে, সেই ফিজের আপডেট যে রসিদটা, মানে একদম আপ টু ডেট রসিদ, সেটাও আমাদেরকে পাঠাবে হোয়াটসঅ্যাপে 9804265101 যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সেখানে। তাহলে সেইখানেই আমরা শুরু করব বোর্ডের জন্য ক্লাসটা। কিন্তু টাইমিংসটা কখন? টাইমিংসটা তোমাদের বলে দিই। টাইমিংসটা হচ্ছে 3:30 থেকে টিউসডেতেই আমাদের ক্লাসটা থাকবে 3:30 টু তোমার 5টা অবধি ক্লাসটা, রাইট? কিন্তু অনলাইনে ক্লাস যেরকম চলছে সেই রকম কিন্তু কন্টিনিউ হতে থাকবে, রাইট? অনলাইন যেরকম ক্লাস চলছে সেরকম কন্টিনিউ হতে থাকবে। কারণ অফলাইন ক্লাসটা আমরা অ্যাজ লাইক টেস্টিংয়ের মতো করে আমরা শুরু করব। যদি দেখি এখানে কোনো কিছু প্রবলেম হচ্ছে, সে আমাদের দিক থেকেই বা স্টুডেন্টের দিক থেকেই, কারণ প্রোটেকশানটা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার কিন্তু তখন কিন্তু আবার আমরা অনলাইনে ফিরে যাব। সেই জন্য অনলাইন ক্লাস, শুধু তাই নয়, আমার হাওড়া ছাড়া আজকে ওয়েস্ট বেঙ্গলের অন্য কয়েকটা ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাও তারাও এই অনলাইন ক্লাস করে তোমাদের সাথে। সেই জন্য অনলাইন ক্লাস সারা বছরই হতে থাকবে আমাদের, এই সিচুয়েশন মিটে গেলেও। তাহলে অনলাইন ক্লাসের টাইমিং আমরা হয়তো তোমাকে চেঞ্জ করব বা এখন একই রাখবো, সেসব বলে দেবো পরবর্তীকালে। অনলাইন ক্লাস হবে যেরকম হচ্ছে, ক্লিয়ার? তার সঙ্গে সঙ্গে আমরা অফলাইন একটা শুরু করছি আন্দুলে। টাইমিংসটা কখন বললাম? ক্লাস 11-এর ক্লাস 3:30 3:30 থেকে টিউসডেতেই হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে চলো আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে, দেখো, রেসপিরেশন ইন প্ল্যান্টস। এবার এই যে চ্যাপ্টারটা আমরা বলছি সেটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো, এই রেসপিরেশন ইন প্ল্যান্টস কেন বলো তো ইম্পর্টেন্ট? এখানে আমরা দেখব প্ল্যান্টের মধ্যে হাউ দে জেনারেট দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। কারণ উইথআউট এনার্জি কোনো লিভিং থিংস লিভিংই থাকতে পারে না, সেটা তুমি প্ল্যান্টই বলো আর অ্যানিমালসই বলো। তাহলে একটা প্ল্যান্টের মধ্যে কিভাবে এটিপি জেনারেট হয় সেটাই আজকে আমরা পড়ব এই রেসপিরেশন ইন প্ল্যান্টসের মধ্যে। আর যখনই আমরা রেসপিরেশনের কথা বলি, দেখবে আমরা এই অক্সিজেনের কথা বারবার বলার চেষ্টা করি, অক্সিজেন। কারণ অক্সিজেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস যারা রেসপিরেশনে পার্টিসিপেট করে, তাই তো? তাহলে দেখে নিই আজকে টোটাল এই প্রসেসটা কি হতে চলেছে। তাহলে প্রথম আমাদের রেসপিরেশন ইন প্ল্যান্টস, তাকে যদি আমরা অ্যাজ লাইক ডিফাইন করি, তাহলে আমরা সেই কি ডেফিনেশনটা পাবো। দেখো আমরা এখানে ফার্স্ট বলছি
অক্সিডেশন অফ দ্য ফুড মেটেরিয়াল। মানে রেসপিরেশন প্রসেসে অক্সিডেশন হয়। কোন অক্সিডেশন, কোথায় অক্সিডেশন হয়? ফুড মেটেরিয়াল, যে ফুডটাকে আমরা টেক আপ করি। প্ল্যান্টও ফুড টেক আপ করে, প্ল্যান্ট আবার নিজেই ফুড প্রডিউস করে, সেই ফুডও আবার কিছুটা ইউজ করে ফর রেসপিরেশন পারপাসের জন্য। এবার দেখো কি হয়, এখানে ব্রেকিং অফ সিসি বন্ডস অফ কমপ্লেক্স মলিকুল উইথিন দ্য সেল টু রিলিজ দ্য এনার্জি অফ এটিপি সিনথেসিস ইজ কল্ড দ্য সেলুলার রেসপিরেশন। যে ফুডটা প্ল্যান্ট তৈরি করেছে ফটোসিনথেসিস প্রসেস, ইন কেস অফ প্ল্যান্ট রেসপিরেশন, সেখানে দেখো সেই ফুডটাই ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয় কোথায় হয় সেটা? ইন দ্য সেল, সেলের মধ্যে ব্রেকডাউন হতে হবে। আর কি জেনারেট হবে এখানে? এটিপি জেনারেট হবে, এটিপি সিনথেসিস হবে, রাইট? সো দিস ইজ দ্য সেলুলার রেসপিরেশন। কেন সেলুলার কথাটা ইউজ করছি? Because all the chemical reaction happening in that process, it is happening inside the cell, so it is a cellular respiration. ব্যাপারটা বোঝা গেল জিনিসটা? এবার দেখো, this energy used for the absorption, transportation, movement, reproduction and breathing. So different প্ল্যান্টের যে প্রসেসগুলো চলে সেখানে তো এনার্জি দরকার। সেই এনার্জিটা প্ল্যান্ট কোথা থেকে পায়? এই সেলুলার রেসপিরেশন প্রসেসেই সে এনার্জি জেনারেট করে। সেই এনার্জি দিয়েই তার অ্যাবজর্পশন, ট্রান্সপোর্টেশন, মুভমেন্ট, অল দ্য ডিফারেন্ট টাইপ অফ ফাংশনগুলো পার্টিসিপেট করতে পারে। তাহলে আমরা কি দেখলাম? এই সেলুলার রেসপিরেশন প্রসেস যেখানে হয় ইনসাইড দ্য সেল, এখানে গ্লুকোজ মলিকুলস ব্রেকডাউন হয় ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। কী কী তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, H2O তৈরি করে, অ্যান্ড মেন যে প্রোডাক্ট সেটা হচ্ছে এটিপি জেনারেট করে। এটাই হচ্ছে সেলুলার রেসপিরেশন প্রসেস। বোঝা গেল ব্যাপারটা? মানে এনার্জি তৈরি করতে হবে কোথায়? ইনসাইড দ্য সেলের মধ্যে। সেজন্য সেলুলার রেসপিরেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এবার তোমাকে যদি আমি বলি আলটিমেট সোর্স অফ দ্য ফুড দ্যাট ইজ রেসপায়ার্ড ইন ফটোসিনথেসিস, তাহলে ফটোসিনথেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য মেইন সোর্স অফ ফুড। তুমি প্ল্যান্ট বলো আর অ্যানিম্যাল বলো, অ্যানিম্যাল আমরা আমাদের পক্ষেও ইনডাইরেক্টলি কিন্তু ফটোসিনথেসিস ইজ দ্য মেইন সোর্স। কারণ কি বলতো, সানলাইট তো মেইন সোর্স অফ এনার্জি। সেই সানলাইটটা একমাত্র কে ট্র্যাপ করতে পারে? প্ল্যান্ট পারে। কোন প্রসেসের থ্রু দিয়ে? ফটোসিনথেসিস প্রসেসের থ্রু দিয়ে। সেই জন্য মাথায় রাখতে হবে আমাদের এই ফটোসিনথেসিস প্রসেসে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আলটিমেট সোর্স অফ ফুড, আলটিমেট সোর্স অফ ফুড, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এখানে আমরা কি দেখছি? এই যেটা একটা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। কোথায় থাকে এটা? প্ল্যান্ট সেলের মধ্যে থাকে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল আছে, তারা কি করতে পারে? এই সানলাইটটাকে ট্র্যাপ করতে পারে। উইথ দ্য হেল্প অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার কি তৈরি করে? তারা গ্লুকোজ তৈরি করে। কি তৈরি করে তারা গ্লুকোজ তৈরি করে। দেখো এবার দেখো, এই যে তারা গ্লুকোজ তৈরি করলো আর অক্সিজেন তৈরি করে। এই গ্লুকোজটা নেক্সট এই দেখো, এটা হচ্ছে কার স্ট্রাকচার বলো তো? মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্টার করে এখানে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, অ্যান্ড এ বাই প্রোডাক্ট হিসাবে CO2 অ্যান্ড ওয়াটার রিলিজ হয়। দেখো সেটাই আবার ফটোসিনথেসিসে পার্টিসিপেট করে। এইভাবে একটা যেন খুব সুন্দর রিলেশন আছে ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশনের মধ্যে, তাই না? তুমি তো দেখতেই পাচ্ছ সেটা। এবার দেখো, এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কি কোশ্চেন? হোয়াট আর দ্য রেসপিরেটরি সাবস্ট্রেট? হোয়াট ইজ দ্য রেসপিরেটরি সাবস্ট্রেট? Compounds that are oxidized during the respiration is called the respiratory substrate. মানে রেসপিরেশনে যে সাবস্ট্রেটটা ইউজ হয় তাকে আমরা রেসপিরেটরি সাবস্ট্রেট বলছি। কি কি হতে পারে রেসপিরেটরি সাবস্ট্রেট? হতে পারে কার্বোহাইড্রেট, যেটা মোস্ট কমন। বাট তুমি শুধু কার্বোহাইড্রেট যদি অনলি একটা এক্সাম্পল বলো অ্যাজ এ রেসপিরেটরি সাবস্ট্রেট, তাহলে তুমি ভুল বলছো। তার কারণ প্রোটিন, ফ্যাটস অ্যান্ড অর্গানিক অ্যাসিড এটাও কিন্তু রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে ইউজ হতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট কমন যদি এক্সাম্পল বলতে হয়, দ্যাট ইজ দ্য কার্বোহাইড্রেট। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখি আমরা
আগেই আমি তোমায় বলেছি উইথাউট এনার্জি কোনো লিভিং থিংস থাকতেই পারবে না, তাই তো? সেই জন্য দ্য এনার্জি রিলিজ ইজ নট ইউজ ডাইরেক্টলি বাই বাট ইজ ইউজ টু সিনথেসিস দ্য এটিপি। আমরা এনার্জি কথা বলছি, এনার্জিটা একটা ফর্মে তো প্রডিউস হবে সেলের মধ্যে। সেটা কোন ফর্ম? সেটা হচ্ছে এটিপি ফর্ম। কি ফর্ম সেটা? দেখো সেটাকে আমরা বলছি এটিপি ফর্মে। when energy is needed প্ল্যান্টের ডিফারেন্ট ফাংশনের জন্য এটিপি নেসেসারি, তখন কি হয়? এটিপি ব্রোকেন ডাউন। এটিপি তাহলে এখানে কি হিসাবে কাজ করছে? অ্যাজ এ এনার্জি কারেন্সি অফ দ্য সেল। এনার্জি কারেন্সি অফ দ্য সেল মানে একটা সেল লিভিং থাকে, তার এনার্জি দরকার। সে এনার্জি কোথা থেকে পায়? এটিপিকে ব্রেক ডাউন করে পায়। আর এই সেলুলার রেসপিরেশন প্রসেসে আমরা পড়ব হাউ এটিপি ইজ জেনারেটেড, এটিপি কিভাবে তৈরি হয় সেই প্রসেসটা। এবার দেখি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে যদি আমরা বলি ব্রিদিংয়ের কথা, আমরা আমাদের ব্রিদিংয়ের বলতেই পারি। আমরা ব্রিদিং কোন গ্যাসকে ইনটেক করি বা ইনহেলেশন করি? সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। কোন গ্যাসকে এক্সহেল করি? কার্বন ডাইঅক্সাইডকে করি। কোথা দিয়ে করি? নস্ট্রিলস দিয়ে। কিন্তু আমরা যদি প্ল্যান্টের ক্ষেত্রে ব্যাপারটাকে দেখি কি হয় সেখানে বলো তো? প্ল্যান্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, দেখো প্ল্যান্টের ক্ষেত্রে এই দেখো স্টোপেরার ওপর কিছু স্মল পোর আছে। কি নাম তার? স্টোমাটা। কোথায় আছে? লিফের আন্ডার সারফেসে জেনারেলি। তার থ্রু দিয়ে এই প্ল্যান্টের ব্রিদিং হয়। প্ল্যান্টের ক্ষেত্রে আবার ব্যাপারটা কি হয় দেখো, ভেরি ইন্টারেস্টিং। ওরা কার্বন ডাইঅক্সাইডও টেক আপ করতেই হবে, তার কারণ ফটোসিনথেসিসের জন্য। আর ফটোসিনথেসিস প্রসেসে কিছু বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন রিলিজ হয়, সেই অক্সিজেনটা আমার সেলুলার রেসপিরেশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়াও দেখো তাহলে এই স্টোমাটা একটা অরিজিন নয় যার থ্রু শুধু ব্রিদিং হয়। লেন্টিসেলস আর একটা অরিজিন দেখো। তাহলে ফর রেসপিরেশন প্ল্যান্ট গেট দ্য অক্সিজেন অ্যান্ড গিভ আউট দ্য কার্বন ডাইঅক্সাইড। এটা প্ল্যান্টের নর্মাল যে রেসপিরেশন প্রসেস, সেখানে প্ল্যান্ট অক্সিজেন ইউজ করে এবং কিছু অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড সে রিলিজও করে। যেমন নাইট টাইমে ভাবো, ডে টাইমে এই রেটটা অনেকটা ইকুয়াল হয়, কিন্তু নাইট টাইমে ফটোসিনথেসিস রেটটা একটুখানি কমে যায়, তখন কিন্তু রেসপিরেশন রেটটা কম্পারেটিভলি বেশি। সেই জন্য নাইট টাইমে আমরা বলি তোমরা বড় বড় গাছের তলায় গিয়ে বসে থাকা উচিত নয়, কারণ তখন তারা কার্বন ডাইঅক্সাইড এক্সিট করতে থাকে। কেন করে? ডিউ টু দ্য রেসপিরেশন প্রসেস। এবার দেখো তাহলে দুটো মেন ওপেনিংয়ের কথা বললাম, কি সেইগুলো? That is the stomata, another one is the lenticels. That is the two important opening by which the respiration are happening in the plant. Clear? Very easy. Now, most important another question is coming now. That is the why plants need no specialized respiratory organ. আমাদের ক্ষেত্রে যদি তুমি ভাবো, আমাদের ক্ষেত্রে লাংস আছে as a respiratory organ, but প্ল্যান্টের ক্ষেত্রে such organ is not present. But why? It is the question. Why is not necessary the respiratory organs in the case of plant? Number one, each plant part takes care of its own gases exchange needs, so gas transport is very limited. Every cell, every plant parts take care own gaseous exchange. Every part are responsible for that particular processes. Another one, gas exchange is very low as compared to animals. Gas exchange, because some in the morning time বা ডে টাইম যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তোমার রেসপিরেশন প্রসেসের থ্রু দিয়ে, সেটাই তো প্ল্যান্ট ফটোসিনথেসিস প্রসেসে টেক আপ করে নেয়। তাহলে তাকে এক্সিট করার কার্বন ডাইঅক্সাইডের রেট কী হবে? নিশ্চয়ই কম হবে। আর কি হতে পারে? লিভস আর অ্যাডাপ্টেড ফর ম্যাক্সিমাম গ্যাস এক্সচেঞ্জ ডিউরিং দ্য ফটোসিনথেসিস, ডিউরিং দিস অক্সিজেন ইজ রিলিজ উইথিন দ্য সেল। তাহলে প্ল্যান্টের লিভ ইজ দ্য মোস্ট অ্যাডাপটিভ একটা স্ট্রাকচার, যার থ্রু দিয়ে এই প্রসেসটা ফুললি হয়ে যায়। সেই জন্য প্ল্যান্টের আলাদা কোনো রেসপিরেটরি অর্গ্যানস ইজ নট নেসেসারি। বুঝতেই পারছো? কারণ প্ল্যান্ট এতখানি অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছে, রেসপিরেশন প্রসেসে যে CO2 রিলিজ হচ্ছে সেটাকে সে আবার ইউজ করে নিতে পারছে। বুঝতে পারছো? সেই জন্য খুব কমই কার্বন ডাইঅক্সাইড এক্সিট করার নেসেসারি আসছে। এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট রিজন।
Another one, most living cells have connected with the air, so they are located close to the plant surface. মানে সেলগুলোই আউটার সারফেসের সঙ্গে অনেকটা কানেক্টেড, সেই জন্য আলাদা করে কোনো রেসপিরেটরি অর্গান ইজ নট নেসেসারি। এছাড়াও ইন স্টেমস লিভিং সেলস আর অর্গানাইজড ইন দ্য লেয়ার্স অফ বিনিথ দ্য বার্ড, দে অলসো হ্যাভ এ লেন্টিসেলস, স্মল ওপেনিং ইজ দেয়ার। তার থ্রু দিয়েই স্টেমের যে তোমার স্টেমে, তুমি তো স্টেমে তো কার্বন সবসময় ফটোসিনথেসিস হয় না, তাহলে স্টেমের রেসপিরেশন রেটটা বেশি, তাহলে স্টেমে আমার একটা স্মল ওপেনিং থাকে, দ্যাট ইজ দ্য লেন্টিসেল, যার থ্রু দিয়ে কি হয় এই ট্রান্সপোর্টেশন হতে পারে গ্যাসের। এছাড়া ইন লিভসের ক্ষেত্রে কি হয়, স্টেমস অ্যান্ড দ্য রুট অ্যান্ড প্যারেনকাইমা সেলস আর লুজলি প্যাকড দ্যাট প্রোভাইড দ্য ইন্টারকানেক্টেড এয়ার স্পেস। মানে সেলগুলোর ভেতরেই না একটা ইন্টারকানেক্টেড এয়ার স্পেস আছে, যার থ্রু দিয়ে ট্রান্সপোর্টেশন ইজ পসিবিলিটি থাকে। এই কারণগুলোর জন্যই কিন্তু প্ল্যান্টের কোনো স্পেশালাইজড রেসপিরেটরি অর্গান নেই। তাহলে দেখো, আমরা যদি একটা কমপ্লিট কম্বাসন অফ গ্লুকোজ, একটা সেলের মধ্যে গ্লুকোজ এন্টার করার পর সেটা কমপ্লিটলি কম্বাসন হয়, ব্রেকডাউন হয়, সেই গ্লুকোজ তার ফর্মুলা C6H12O6, সেটা কার প্রেজেন্সে ব্রেকডাউন হচ্ছে, অক্সিজেনের প্রেজেন্সে। কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, H2 অ্যান্ড এনার্জি। এটাই হচ্ছে একটা রেসপিরেশনের কমন কেমিক্যাল রিয়াকশন। সো দিস এনার্জি ইজ ইউটিলাইজড টু সিনথেসাইজ আদার মলিকুল। এই যে এনার্জি তৈরি হলো, যে ফুড তৈরি হয়েছিল সেই ফুডটা ব্রেকডাউন করে সেটাই আবার ডিফারেন্ট প্রসেসের জন্য ইনভলভমেন্ট হবে। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট চলে আসি আমরা। ডিউরিং দ্য গ্লুকোজ মেটাবলিজম, গ্লুকোজ যখন সিনথেসিস হোক আর গ্লুকোজ ব্রেকডাউন হোক, not all the liberated energy goes out as a heat. Glucose is oxidized in several small steps. So it enables some steps to couple release energy to ATP synthesis. ATP synthesis কি বলতো, একটা সাডেন তৈরি হয়ে যায় না, এটা একটু একটু করে কন্টিনিউয়াসলি হতে থাকে। সেই জন্য প্ল্যান্টের যদি নিডেড হয়, প্ল্যান্ট সেইগুলোকে ইউজও করে নিতে থাকে একটু একটু করে। যে একসঙ্গে অনেক এটিপি তৈরি হয়ে গেল, তারপর এটিপি তৈরি হলোই না, তাহলে কিন্তু বড় প্রবলেম হতো। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট দেখো, ডিউরিং দ্য রেসপিরেশন অক্সিজেন ইজ ইউটিলাইজড অ্যান্ড CO2 অ্যান্ড ওয়াটার অ্যান্ড এনার্জি আর রিলিজ ফ্রম দ্যাট কেমিক্যাল রিয়াকশন। উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দিস থিং। নেক্সট অফ ওয়ান, সার্টেন অর্গানিজম আর অ্যাডাপ্টেড টু অ্যানারোবিক কন্ডিশন, মানে তারা উইথাউট অক্সিজেনে ক্যান সার্ভাইভ করতে পারে। তাদেরকে আমরা দুটো ক্যাটাগরাইজে ভেঙে দিতে পারি। একটা হচ্ছে তোমার ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, মানে অ্যানারোবস উইথাউট অক্সিজেনে যে সার্ভাইভ করতে পারে, একটু অক্সিজেন হলেও তারা মডারেট, তারা সার্ভাইভ করে যেতে পারে। কিন্তু অব্লিগেট অ্যানারোবস হলে কী হয় জানো, তারা মিনিমাম খুব লো ভলিউমেও যদি অক্সিজেন প্রেজেন্ট থেকে যায়, তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। এটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। নাও এই যে প্ল্যান্ট গ্লুকোজ তৈরি করে, তারপর সেটা কোথায় এন্টার করে, সেটা সেলের মধ্যে এন্টার করে। এবার সেলের মধ্যে সেটা ব্রেকডাউন হতে হবে, সেলের মধ্যে সেটা ব্রেকডাউন হতে হবে। একটা প্রসেসের কথা তোমাকে এবার বলি, ভেরি ইম্পর্টেন্ট তোমার স্কুলের জন্য, দ্যাট ইজ দ্য গ্লাইকোলাইসিস প্রসেস। তার আর একটা নামও দেখতে পাচ্ছি আমরা, কি নাম, EMP পাথওয়ে। সায়েন্টিস্টের নাম ওয়াইজ এসছে পাথওয়েটা, আমি সেটা তোমায় বলছি। এমবেডেন, মেয়ারহফ অ্যান্ড পার্টনেস বলে সায়েন্টিস্ট এটাকে ডিসক্রাইব করেছিল। কিন্তু এখানে কি হয়, ইট ইজ আ পার্সিয়াল অক্সিডেশন অর ব্রেকডাউন অফ গ্লুকোজ টু 2 molecules অফ পাইরুভিক অ্যাসিড। তাহলে এই গ্লাইকোলাইসিস এটা একটা মাল্টিপল রিয়াকশনের স্টেপ। এখানে ফার্স্ট প্রোডাক্ট কি, সেটা হচ্ছে গ্লুকোজ। ফাইন, এটা হচ্ছে সাবস্ট্রেটও বলতে পারো, যেটা আলটিমেটলি ব্রেকডাউন করে কি তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, মানে গ্লাইকোলাইসিসে কোনো ডাইরেক্ট অক্সিজেনের ইনভলভমেন্ট ইজ নট নেসেসারি। সেই জন্য আমরা ইউজ করলাম একটা কথা, এখানে গ্লুকোজটা কিন্তু পার্সিয়ালি ব্রেকডাউন হয়। গ্লাইকোলাইসিস প্রসেসটা কোথায় হয়, গ্লাইকোলাইসিস প্রসেসটা হয় দেখতেই পাচ্ছি আমরা সেলের সাইটোপ্লাজমের মধ্যে, ইন অল লিভিং অর্গানিজম। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় হলো, সাইটোপ্লাজমের মধ্যে হলো। নেক্সট দেখো, আমি একটু আগেও তোমায় বললাম দ্য গ্লাইকোলাইসিস আর কল্ড দ্য EMP পাথওয়ে, বাট ওয়াই, তিনজন সায়েন্টিস্টের নাম দেখো।
দ্যাট ইজ দ্য এমবেডেন মেয়ারহফ অ্যান্ড পার্টনার্স, এখান থেকে ই আসছে, এখান থেকে এম আসছে, এখান থেকে পি আসছে। সো দ্য গ্লাইকোলাইসিস অলসো নোন অ্যাজ দ্য ইএমপি পাথওয়ে। তুমি যদি অ্যানারোবিক অর্গানিজমগুলোর কথা ভাবো সেখানেও কি দেখবে, ইট ইজ দ্য অনলি প্রসেস ইন দ্য রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন যাদের মধ্যে হয় যেসব সেলের মধ্যে, আর অ্যানারোবিক রেসপিরেশনও যাদের মধ্যে হয়, তাদের দুজনের ক্ষেত্রেই কি হয়, এই গ্লাইকোলাইসিস প্রসেসটা কিন্তু কমন প্রসেস। বোঝা গেছে ব্যাপারটা? মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে আরেকটা জিনিস মাথায় রাখো, গ্লুকোজ প্ল্যান্টে যখন তৈরি হয় সে কিন্তু গ্লুকোজ ফর্মে থাকে না, সে তার স্টোর হবার জন্য প্রথমে ডাইস্যাকারাইড, তারপর সেটা পলিস্যাকারাইড ফর্মে কনভার্সন হয়। এটা প্ল্যান্টের একটা নর্মাল প্রসেস। তাহলে কি হয়, ইন প্ল্যান্টস গ্লুকোজ আলটিমেটলি ডিরাইভড ফ্রম দ্য সুক্রোজ, দ্য এন্ড প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস। মানে গ্লুকোজ যখনই তৈরি হয় সেটা আলটিমেটলি সেটা ডাইস্যাকারাইডে কনভার্সন হয়ে যায়। তাহলে ওই সুক্রোজকে ভেঙে গ্লুকোজ তৈরি হয়, অর ফ্রম দ্য স্টোরেজ কার্বোহাইড্রেট, অনেক সময় স্টার্চ ফর্মেও প্রেজেন্ট থাকতে পারে, সেখান থেকে ভেঙেও আমরা গ্লুকোজ পেতে পারি। আমাদের তো আগে জানতে হবে হোয়াট ইজ দ্য সোর্স অফ গ্লুকোজ ইন দ্য কেস অফ প্ল্যান্ট। আমরা পড়ছি কি প্ল্যান্ট রেসপিরেশন চ্যাপ্টার। তারপর দেখে নিই আমরা, যদি সুক্রোজই থাকে, সুক্রোজকে এই গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজে কনভার্সন করতে দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট এনজাইমের ইউজ লাগছে, যেটাকে আমরা কি বলছি, ইনভার্টেজ, যে ব্রেকডাউন করে দিচ্ছে গ্লুকোজকে। এবার একটা জিনিস মাথায় রাখো, তারপর দেখো গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ এরা দুজন একটা এনজাইমের হেল্প নিয়ে হেক্সোকাইনেজ কি তৈরি হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হচ্ছে, একটা আইসোমার তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য ফ্রুক্টোজ 6 ফসফেট। এইভাবে কন্টিনিউ হতে থাকছে রিয়াকশানগুলো। তাহলে আমরা বুঝলাম একটা প্ল্যান্টের ক্ষেত্রে কিভাবে গ্লুকোজ তৈরি হচ্ছে। কিন্তু এবার আমি তোমাকে গ্লাইকোলাইসিসের স্টেপগুলো দেখাই। তোমাকে যখন কোশ্চেন আসবে এক্সপ্লেন দ্য গ্লাইকোলাইসিস প্রসেস, তখন কিন্তু কোনো জিনিস লিখতে হবে না, তোমাকে তোমার বুকসে যে ছবিটা আছে গ্লাইকোলাইসিসের এরকম স্টেপ দেওয়া, সেই ছবিটাই শুধুমাত্র লিখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা দেখি নিই এখানে প্রথম গ্লুকোজ যেটা আমাদের পেয়েছি, মানে প্ল্যান্ট পেয়েছে, সেইটা কীতে হলো, দেখো গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। গ্লুকোজের 6 গ্লুকোজ তো একটা হেক্সোজ, তার মানে 6টা কার্বন আছে, তার 6 নাম্বার কার্বনে একটা ফসফেট অ্যাটাচমেন্ট হয়েছে। কিন্তু এই ফসফেটটা সে কোথা থেকে পেল, দেখো এটিপি যার মধ্যে 3টে ফসফেট ছিল সেটা ব্রেকডাউন করে কিসে কনভার্ট হয়ে গেছে, এডিপিতে, অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে 2টো ফসফেটে। তাহলে একটা ফসফেট বেরিয়ে গেছে, সেই ফসফেটটা কোথায় গিয়ে বাইন্ড আপ করেছে, এই গ্লুকোজের সঙ্গে, সেই জন্য কি তৈরি হলো, গ্লুকোজ 6 ফসফেট। এবার গ্লুকোজ 6 ফসফেটের থেকে কি তৈরি হলো, ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে আইসোমারেজ বলে একটা এনজাইম কাজ করে। তুমি এনজাইমের নামগুলো মনে রাখতে পারো, কিন্তু না রাখলেও চলবে, এটা তোমার সিলেবাসে কিন্তু নেই, সেটা সিবিএসই হোক, আইএসসি হোক, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরাই হোক না কেন। তারপর এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি তৈরি হয়েছে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। দেখো এখানে 6 নাম্বার কার্বনে ফসফেট ছিল, এখন আবার 1 নাম্বার কার্বনটাতে এখানে এসে দেখো ফসফেট গ্রুপটা অ্যাডিশন হয়েছে, কিন্তু 1 নাম্বার গ্রুপে কার্বন কোথা থেকে ফসফেট পেল, আবার সেই দেখো এটিপি ব্রেকডাউন করে এডিপিতে কনভার্সন হয়েছে, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট হয়েছে, মানে একটা ফসফেট বেরিয়ে গেছে স্ট্রাকচার থেকে, সেই ফসফেটটাই 1 নাম্বার কার্বনে এসে অ্যাডিশন হয়েছে। ইন দ্য কেস অফ ফ্রুক্টোজ কি ফর্মেশন হলো, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। বুঝে গেছে তো ব্যাপারটা? তারপরের স্টেপটা কি হলো, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এখান থেকে দেখো ব্রেকডাউন হয়ে 2টো সাবস্টেন্স তৈরি করছে। এটা কিন্তু ছিল 6 কার্বন কন্টেনিং কম্পাউন্ড, এখান থেকে ব্রেকডাউন করলে দেখো 3C তৈরি হচ্ছে, মানে ট্রায়োজ তৈরি হচ্ছে। কি তার নাম, ফসফোগ্লিসারাল অ্যালডিহাইড। আর একটা তৈরি হলো ডাইহাইড্রো অক্সি অ্যাসিটোন ফসফেট। এটার মধ্যে আমরা একটা রিভার্সেবল সাইন দিয়েছি, মানে এই সাবস্টেন্সটাও এখানে কনভার্সন হতে পারে। মানে প্রথমে এই কম্পাউন্ডটা এই রিয়াকশন দেখাবে,
তারপর এই কম্পাউন্ডটা আবার এই পিজিএলডিতে কনভার্সন হয়ে সেম রিয়াকশানকে ফলো আপ করবে। মানে এই যে রিয়াকশানটা আমি তোমায় দেখাবো এবারে, এই রিয়াকশানটা দুবার হতে থাকবে, একবার এই পিজিএলডির জন্য আর একবার এই ডাইহাইড্রো অক্সি অ্যাসিটোন ফসফেটের জন্য, কারণ এখানে এটা তো দুটো তৈরি হলো। তারপরে স্টেপ NAD প্লাস কনভার্সন হয়েছে কিসে, দেখো NADH প্লাস H প্লাসে। তারপর এই পিজিএলডি কি তৈরি করছে, 2, কেন আমরা 2 বলছি আগেই বললাম, এটার জন্য একটা আর এটার জন্য একটা, বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে দেখো আমরা নামটা এখানে দিয়েছি, দেখো 1,3 বিস ফসফোগ্লিসারেট বা গ্লিসারিক অ্যাসিডও বলতে পারি। মানে এখানে 1 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ অ্যাডিশন হয়ে আছে। এবার এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে PGA, যার নাম দিয়েছি আমরা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ 1 নাম্বার কার্বন থেকে ফসফেট গ্রুপটা কিন্তু বেরিয়ে গেছে, তাই না? তাহলে ওই ফসফেটটা কোথায় যাবে, ওই ফসফেটটা ADP টেক আপ করে নেবে। ADPর মধ্যে দুটো ফসফেট ছিল, আর একটা ফসফেট অ্যাডিশন হয়ে ও কি তৈরি করে নেবে, ATP তৈরি করে নেবে, যেটা হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট তৈরি করে নেবে। ক্লিয়ার জিনিসটা? নেক্সট দেখো, এবার এই যে PGA ওখান থেকে তৈরি হচ্ছে, এখানে দেখো আমরা ভালোভাবে ব্যাপারটাকে যদি বোঝাই, 2 ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে, 2 ফসফোগ্লিসারেট। এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, মানে এখানে তার থেকে তোমার কি হয়েছে দেখো, ফসফেট গ্রুপটা তার পজিশন চেঞ্জ করে 2 নাম্বার পজিশনে চলে এসছে, 2 ফসফোগ্লিসারেট। ওখান থেকে একটা H2O বেরিয়ে গেছে, বেরিয়ে যেতে কি তৈরি হয়েছে, ফসফোএনল পাইরুভেট। কি তৈরি হলো, ফসফোএনল পাইরুভেট। এখান থেকে দেখো এখনো ফসফেট গ্রুপটা অ্যাডিশন হয়ে আছে, ওকে রিলিজ করাতে হবে। রিলিজ করলেই ADP সেই ফসফেটটাকে টেক আপ করে নিয়ে কি তৈরি করে নিল, ATP। আর আমাদের আলটিমেট প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম পাইরুভিক অ্যাসিড। এটাই তো আমাদের প্রোডাক্ট রিকোয়ার্ড ছিল গ্লাইকোলাইসিসের জন্য। তাহলে এই যে আমরা 10 স্টেপগুলো দেখলাম, সেটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে কেমনভাবে গ্লুকোজ থেকে আমরা পেয়ে গেলাম পাইরুভিক অ্যাসিড। তোমার NCERTর বই, রাস্তগীর বই বা তোমার আমার নোটসের মধ্যে দেখবে আমি সব বোর্ডেদের জন্য যে এই ডায়াগ্রামেটিক আর স্কিম্যাটিক ওয়েতে কিন্তু পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করতে হবে। প্যারাগ্রাফ ওয়াইজ লিখলে কিন্তু নাম্বার পাবে না ভালো। ক্লিয়ার? ব্যাপারটা মাথায় ঢুকে গেছে? এটা কিন্তু পরীক্ষায় আসে খুব, 5 মার্কসেরও কোশ্চেন। তাহলে আমরা পুরো যে রিয়াকশানটাকে দেখলাম EMP পাথওয়ে, তাহলে সেটাকে যদি আমি খুব সামারাইজড ভিউতে বলি তাহলে কি হবে, গ্লুকোজ থেকে কি তৈরি হলো, গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে কি তৈরি হলো, ফ্রুক্টোজ 6 ফসফেট, ওখান থেকে কি তৈরি হলো, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, সেখান থেকে দুটো সাবস্ট্যান্স তৈরি হলো, কি কি সেগুলো, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তারপরে NAD প্লাসের ইনভলভমেন্ট লাগছে, এখানে ডিহাইড্রোক্সিজিনেজ বলে একটা এনজাইমেরও ইনভলভমেন্ট লাগছে। তোমরা এনজাইমের নাম যদি মনে রাখতে চাও আমি তোমাদের দিয়ে দেবো। তারপর কি তৈরি হলো, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওখান থেকে কি তৈরি হবে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওখান থেকে 2 ফসফোগ্লিসারেট অ্যান্ড ওখান থেকে তৈরি হবে ফসফোএনল পাইরুভেট, ওখান থেকে তৈরি হবে মেন আমাদের যেটা এম ছিল গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে সেই 2 পাইরুভিক অ্যাসিড, দুটো মলিকুলস পাইরুভিক অ্যাসিড আমরা পেলাম এখান থেকে 1 মলিকুলস গ্লুকোজ থেকে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস প্রসেস। পুরো এই রিয়াকশানটা তোমরা কিন্তু নোট ডাউনও করে নেবে, এইটা খুব সুন্দর করে লেখা আছে, এইভাবে তুমি লিখতে পারো, লম্বালম্বি করেও লিখতে পারো জিনিসটা, কিন্তু নামগুলো এইভাবে যদি তুমি দাও নাম্বারটা একটু কম্পারেটিভলি বেশি পাবে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এতখানি। তাহলে আজকে আমরা ডিসকাস করলাম সেলুলার রেসপিরেশন বা প্ল্যান্ট রেসপিরেশনের আপ টু গ্লাইকোলাইসিস অবধি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এতখানি কিন্তু মন দিয়ে ভালো করে একটু পড়ে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো। আর আজকের পড়াটা কিন্তু আজকেই একবার প্রিপারেশন করে খাতায় একবার লিখে নেবে, শুধু মুখে মুখে পড়লে কিন্তু হবে না, খাতায় লিখতে হবে। ওকে? আর পরের উইক তাহলে তোমরা যারা ইন্টারেস্টেড তারা আগে আমাদের রেজিস্ট্রেশন করো, বলো যে আমরা আন্দুলে ক্লাস করতে চাইছি। চ্যাটার্জিহাটের স্টুডেন্টরাও যদি তোমরা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক হও, কারণ চ্যাটার্জিহাটের ক্লাসটা আমরা আরও কয়েকদিন পরে শুরু করব,
মানে তোমার পরের মাস থেকে, কিন্তু 1 মাস আমরা আগে শুরু করে দিচ্ছি আন্দুলের ক্লাসটা, অফলাইনের ক্লাস। সেজন্য যারা ওই ক্লাস করতে ইন্টারেস্টেড আগে আমাদেরকে ইনফর্ম করো তোমার নাম, তোমার ক্লাস এবং তুমি যে ফিস পাঠিয়েছো তোমার অক্টোবর মাসের সেই ফিজের রসিদটা দিয়ে তুমি অ্যাপ্লাই করো অফলাইন ক্লাস করবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে, ভালো থেকো।